আজকের মূল আলোচ্য বিষয় নির্মিতিবাদের নির্মিতিবাদের তত্ত্ব। এই নির্মিতিবাদ তত্ত্বে খুব একটা ইম্পর্টেন্ট আমার মতে নেই বলতে গেলে, কিন্তু তাও এটা আপনারা পড়ে রাখবেন। যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিই, অবশ্য আপনাদের কোনটা ইম্পর্টেন্ট থাকে। তবে নির্মিতিবাদ তত্ত্বটা সম্বন্ধে ধারণা রাখবেন। পরীক্ষায় এরকম কোশ্চেন যে দিয়ে দিলে ভাষা শেখানোর ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো, তখন যদি এই তত্ত্বটা সম্পর্কে কনসেপ্ট না থাকে বা এই তত্ত্বটি না পড়ে থাকেন, তাহলে এটা আপনারা দেখতেন। বা আসতে পারে যে নির্মিতিবাদ তত্ত্বটা কী, বা নির্মিতিবাদের দুটো নীতি লিখো, শর্ট কোশ্চেন 2 নম্বরে কোশ্চেনে দিতে পারে, তাই আপনাদেরকে এটা জানতে হবে। তাই এটা ভালোভাবে আপনাদের পড়তে হবে। তাহলে প্রথমেই দেখা যাক নির্মিতিবাদের তত্ত্ব। নির্মিতিবাদের থিওরি বা তত্ত্বটা কি বলা হচ্ছে? নির্মিতিবাদের মূল বিষয়, আমি একটু বলি, এই যে থিওরিগুলো বলছি প্রত্যেকটা থিওরি আপনারা বিএডে ফার্স্ট সেমিস্টারে এই সম্পর্কে বিস্তারিত অবগত হয়েছেন, বা সেকেন্ড সেমিস্টারেও আপনাদের যে জেনারেল পেপারগুলো আছে সেখানে এই সম্পর্কে বিস্তারিত আরও বৃহত্তরে আলোচনা করা হবে এবং আপনারা জানতে পারবেন। তবে সেই থিওরিগুলো এখানে জাস্ট আলোচনা করা হচ্ছে। কেন এই ভাষা শেখানোর ক্ষেত্রে এইগুলো দরকার, কি লিঙ্ক আপ আছে, তার জন্য এটা আলোচনা করা হচ্ছে। তাহলে দেখা যাক নির্মিতিবাদের তত্ত্ব। নির্মিতিবাদের মূল বিষয় শিক্ষার্থীর সক্রিয়তা। তাহলে নির্মিতিবাদের মূল থিমটা কি? শিক্ষার্থীর অ্যাক্টিভিটিটা, মানে শিক্ষার্থীর অ্যাক্টিভ, শিক্ষার্থীর সক্রিয় থাকবে। শিক্ষার্থী নিজের ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীকে নিজের ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের পুনর্নির্মাণ ঘটাবে। এক্ষেত্রে শিখন অপেক্ষা শিখনের গুরুত্ব অধিক। শিক্ষক শুধুমাত্র সহায়কের ভূমিকা পালন করেন। অর্থাৎ এখানে কি বলা হলো, নির্মিতিবাদ তত্ত্বটা এরকম যে এর মূল বিষয় হলো শিক্ষার্থীর সক্রিয়তা, যেখানে শিক্ষার্থী কীভাবে সক্রিয়ভাবে কী করবে, নিজের যে ব্যক্তিকেন্দ্রিক যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে তার মাধ্যমে যে তার যে নলেজ, সেই নলেজটার পুনর্নির্মাণ করবে। নির্মিতি মানে কি? নির্মাণ করা, পুনরায় নির্মাণ ঘটাবে, সেটা হলো নির্মিতিবাদ। এটা হলো মূল তত্ত্ব বা মূল বিষয়, ঠিক আছে। এখানে শিখন অপেক্ষা শেখার উপর গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। শিক্ষক শুধুমাত্র এখানে সহায়কের ভূমিকা পালন করে। এবার নির্মিতিবাদের নীতি দেখেন, কি কি নীতি আছে, নীতিগুলো দেখা যাক। প্রথমেই সৃজনশীলতা। আমি বলছি কি, নির্মিতি মানে কি? নির্মিতি মানে নির্মাণ, কোনো কিছু তৈরি করা, ঠিক আছে। তাহলে সেখানে নীতি এটা হতেই পারে যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, মানে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু নতুন কিছু সৃষ্টি করা, সেটা তো নির্মিতিবাদের মূল নীতি আমার মতে বলে। এটা প্রথম নীতি, পরীক্ষা দিলে এইটাকে প্রথমে লেখা অবশ্যই দরকার, কারণ নির্মিতিবাদ মানেই তো তৈরি করা, কোনো কিছু নতুন কিছু তৈরি করা বা কোনো কিছু সৃজন করা বা সৃষ্টি করা। তাহলে আমি এই সৃজনশীলতা প্রথম নীতি আমি লিখতেই পারি, এটা মাস্ট লিখতেই হবে আপনাদেরকে। নেক্সট বুলেট দেখা যাক 2 নম্বর, সাংস্কৃতিক সচেতনতা। এটা খুব একটা কিছু ব্যাপার না, এখানে মানে কি সাংস্কৃতিক যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলো সচেতনতা বাড়াতে হবে। এটা একটা 3 নম্বর বুলেট দেখেন, শিক্ষার্থী কেন্দ্রিক। এটাই বলছিলাম নির্মিতিবাদ কি, নির্মিতিবাদ কেন শিক্ষার্থী কেন্দ্রিক বলছে, কারণ আমি দেখেন একটু আগে বলেছিলাম যে নির্মিতিবাদের মূল বিষয় হলো শিক্ষার্থীর সক্রিয়তা থাকবে, মানে শিক্ষার্থীর সক্রিয়তা থাকবে। আর কি, শিক্ষক কী করবে এখানে, মানে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। এবার নির্মিতিবাদটা টোটালি কি শিক্ষার্থীর উপর নির্ভর করে। দেখেন নির্মিতিবাদে কী হয়, শিক্ষার্থীকে নিজের যে অভিজ্ঞতা, ব্যক্তিগত যে অভিজ্ঞতা অর্জন করেছে, ঠিক আছে, সেই অভিজ্ঞতার মাধ্যমে কী করবে, যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞানের পুনর্নির্মাণ করবে বা পুনরায় নির্মাণ ঘটাবে, ঠিক আছে। এই জন্যই এটাকে বলা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। 2 নম্বর, বিষয় জ্ঞান। নির্মিতিবাদের ক্ষেত্রে যে বিষয়টা অধ্যয়ন করছে সেই বিষয়ের প্রতি জ্ঞান অবশ্যই থাকতে হবে একটু, ঠিক আছে, সামগ্রিকভাবে জ্ঞান থাকতে হবে। আর ব্যক্তিকেন্দ্রিক শিখন,
নির্মিতিবাদ কারণ ব্যক্তিকেন্দ্রিক শিখন, কারণ এখানে শিক্ষার্থী নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের পুনর্নির্মাণ করে, তাই এটিকে ব্যক্তিকেন্দ্রিক শিখন বলা হচ্ছে। শিখন সচেতনতা, এখানে আমরা শিখন সচেতনতাটা অবশ্যই করে প্রকল্প গঠন, কারণ প্রকল্প গঠন বা প্রজেক্ট এটা আসছে কারণ এটা বলা হচ্ছে, কারণ দেখেন প্রকল্প গঠন এই কারণে বলা হচ্ছে, আপনার প্রকল্প দুভাগে ভাগ করা যায়, এককগত আর একটা দলগত। এককগতভাবে যদি ভাবেন, দেখেন প্রকল্প মাধ্যমে কিন্তু অনেক সময় অনেক সমস্যার সমাধান করা যায়, অনেক ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের পুনর্নির্মাণ ঘটায়। প্রকল্পের মাধ্যমে কি, একটা ধরেন আপনাকে প্রজেক্ট দেওয়া হলো, যে কোনো একটা প্রজেক্ট, ধরেন নতুন কোনো একটা প্রজেক্ট দেওয়া হলে বললো যে আপনাকে এইটার উপর অ্যানালাইসিস করতে হবে, এইটার উপর গবেষণা করে আপনাকে নতুন কিছু একটা নির্মাণ করতে হবে, তাহলে সেটাকে বলছি প্রজেক্ট। আপনারা বিদ্যালয় বা কলেজে দেখবেন প্রজেক্ট তৈরি করতে দেয়, ঠিক আছে, ওখানে জ্ঞানের কিন্তু পুনর্নির্মাণ ঘটে, নতুন কোনো একটা ব্যাপারের ওপর বলে এইটার উপর আলোচনা করতে বা এইটার উপর অ্যানালাইসিস করতে দেয়, সেটা হলো প্রকল্প গঠন। তাহলে এর মাধ্যমে কি এটা বলতে পারি না জ্ঞানের পুনর্নির্মাণ ঘটছে। তারপর কি বাস্তব এবং জটিল শিখন পরিস্থিতি, এটার মাধ্যমে কি হয়, বাস্তব এবং জটিল শিখন পরিস্থিতি এটা বলা হচ্ছে, কারণ নির্মিতিবাদ তত্ত্বটা বা নির্মিতিবাদী কি বাস্তব মানে রিয়ালিটিটা অবশ্যই থাকতে হবে। এটা নির্মিতিবাদ নির্মাণ করছি এমন একটা অবাস্তব জিনিস দিলাম, এমন একটা অবাস্তব কিছু ভূতের গল্প, ভূত নিয়ে অ্যানালাইসিস করছি, ভূতের বিশ্লেষণ, মানে সবসময় নির্মিতিবাদটা কি নির্মাণ করবেন কিন্তু সেটা বাস্তবতা থাকবে, অবাস্তব অকাল্পনিক, মানে এই কাল্পনিক থাকবে না, ইমাজিনেস কাল্পনিক হবে না, সেটা হবে কি রিয়ালিটি যেন অবশ্যই থাকে, ঠিক আছে, রিয়ালিটি আর ভ্যালিডিটি, ঠিক আছে, যথার্থতা এবং বাস্তবতার দুটোই যেন থাকে, সেই তার জন্যই বলা হচ্ছে এখানে বাস্তব এবং জটিল শিখন পরিস্থিতির মধ্যে দিয়ে এই নির্মিতিবাদ সম্পূর্ণ হয়। সহশিখন, নির্মিতিবাদের মাধ্যমে সহশিখন হয়। ভাষা সচেতনতা, নির্মিতিবাদের মাধ্যমে ভাষার সচেতনতা বা ভাষার দক্ষতাও গড়ে ওঠে। এইটুকু তাহলে বুঝেছেন। আমি আরেকবার বলে দিই, নির্মিতিবাদের মূল বক্তব্য বা মূল বিষয় হলো শিক্ষার্থী এখানে অ্যাক্টিভ থাকবে, আর শিক্ষার্থী তার যে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, ঠিক আছে, তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে কি করবে, জ্ঞানের পুনর্নির্মাণ ঘটাবে। আর এখানে শিক্ষক কি সহায়কের ভূমিকা পালন করবে, ঠিক আছে। নির্মিতিবাদের নীতিগুলো আরেকবার বলে দিই। প্রথমেই বলি সৃজনশীলতা, দ্বিতীয় আন্তঃসাংস্কৃতিক সচেতনতা, তৃতীয় শিক্ষার্থী কেন্দ্রিক, চতুর্থ বিষয় জ্ঞান, পঞ্চম ব্যক্তিকেন্দ্রিক শিখন, ষষ্ঠ শিখন সচেতনতা, সপ্তম প্রকল্প গঠন, অষ্টম বাস্তব এবং জটিল শিখন পরিস্থিতি, নবম সহশিখন, দশম ভাষা সচেতনতা। এইগুলো হলো নির্মিতিবাদের নীতি। পরীক্ষায় যদি আসে 2 নম্বরের ক্ষেত্রে যদি আসে, আমার মতে বলে আপনারা নীতি স্পেশালি লিখবেন সৃজনশীলতা, 2 নম্বরের ক্ষেত্রে বলছি, অবশ্যই এটা রাখবেন, ঠিক আছে। সব যে কোনো 10টা 11টার মধ্যে যে কোনো আপনারা যা খুশি রাখতে পারেন, কিন্তু এই দুটো 3টে দিলে খুব ভালো। কারণ বলি সৃজনশীলতাটা কেন বলেছি, আর রাখবেন শিক্ষার্থী কেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, বাস্তব এবং জটিল শিখন পরিস্থিতি, এই কটা রাখার চেষ্টা, কারণ এগুলো নির্মিতিবাদের কিন্তু মূল মানে কি বডি বলতে গেলে, এছাড়া নির্মিতিবাদ হবে না। আর বিষয় জ্ঞানটা, এই 4টে মোটামুটি রাখার চেষ্টা করবেন যদি 2 নম্বরে শর্ট কোয়েশ্চেন আসে। এমনি আদারওয়াইজ যা আছে 11টার মধ্যে লিখলেও হবে না তা বলছি না, হবে, কিন্তু যদি নির্মিতিবাদে বলে 2টো নীতি লেখো, সেক্ষেত্রে আপনারা সৃজনশীলতাটা রাখতে পারেন, শিক্ষার্থী কেন্দ্রিক, বিষয় জ্ঞান, বাস্তব এবং জটিল শিখন পরিস্থিতি, আর প্রকল্প গঠন, এই 4-5টার মধ্যে লেখার চেষ্টা করবেন, যে কোনো 2টো বা 3টে, ঠিক আছে, তাতে ভালো হয়। মানে কারণ বলছি নির্মিতিবাদের এই 4টে বা 5টা হলো মূল বডি, ঠিক আছে, মূল মানে অংশ বলতে গেলে নির্মিতিবাদটা মানে এই 4টে বা 5টা অংশ বলে নির্মিতিবাদটা পুরো ক্লিয়ারিটি বোঝা যাবে বা বাস্তবতাটা বোঝা যাবে, এটা হলো। এবার
নির্মিতিবাদের যে নীতিগুলো পড়লেন সেগুলাই বৈশিষ্ট্য হবে। আহামরি যে নীতি পড়লেন আবার বৈশিষ্ট্য, মানে নীতি পড়লে বৈশিষ্ট্য হয়ে যাবে, ঠিক আছে? তাই আপনারা একটা যদি মনে করেন যে বৈশিষ্ট্য পড়বো না, তাও কোনো ব্যাপার না, নীতিটাকে বৈশিষ্ট্যতে একটু কনভার্ট করে নেবেন, হয়ে গেলে একই কাছাকাছি, ঠিক আছে? এবার নেক্সট আসা যাক নির্মিতিবাদের বৈশিষ্ট্য। প্রথমেই যেটা বলেছিলাম শিক্ষার্থী সক্রিয়, এটা আর বলার কিছু নেই। এখানে শিক্ষার্থী সক্রিয় থাকবে, কারণ শিক্ষার্থীর সক্রিয়তার মাধ্যমে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে কী করবে, জ্ঞানের পুনর্নির্মাণ ঘটাবে। এটাই নির্মিতিবাদের মূল বিষয় বলেছিলাম, এখানে বলার আর কিছু নেই। এবার দেখেন 2 নম্বরে যেটা বলেছিলাম আমি, দেখেন 2 নম্বর যেটা আছে, শিক্ষক তুলনামূলকভাবে নিষ্ক্রিয়। শিক্ষক তুলনামূলকভাবে নিষ্ক্রিয় কেন বলা হচ্ছে? কারণ আমি পূর্বে আপনাদের বললাম নির্মিতিবাদে কিন্তু এখানে শিক্ষার্থী মানে মূল পার্ট, মানে মেন পার্ট হিসাবে এখানে ভূমিকা পালন করে। এখানে শিক্ষক সহায়ক হিসাবে ভূমিকা পালন করে, হেল্পার হিসাবে বলতে পারো। তাহলে এখানে আমি আগেই বলেছিলাম যে নির্মিতিবাদে শিক্ষার্থী সক্রিয় থাকে, তা আর কি শিক্ষক নিষ্ক্রিয় থাকে তুলনামূলকভাবে, তার জন্য এটা নিষ্ক্রিয়। কারণ শিক্ষার্থী সক্রিয় থাকে কারণ শিক্ষার্থী নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের পুনর্নির্মাণ করেন, ঠিক আছে, বা নতুন কিছু সৃজন করেন। তাই এখানে শিক্ষক কোনো দরকার নেই। শিক্ষক সহায়ক হিসেবে হ্যাঁ কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু, সেক্ষেত্রে শিক্ষক সামগ্রিকভাবে না মানে আংশিকভাবে কি সহায়তা করতে পারে, তাই এটাকে নিষ্ক্রিয় বলা হচ্ছে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যকে শিক্ষক তুলনামূলকভাবে নিষ্ক্রিয়। ওরকমভাবে এত বড় পয়েন্ট না লিখে লিখতে পারেন যে পয়েন্ট, যদি পয়েন্ট করেন তাহলে লিখবেন নিষ্ক্রিয়তা বলে বৈশিষ্ট্য। তারপরে 3 নম্বরে যাবেন, পূর্ব জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত করে নতুন জ্ঞান বা অভিজ্ঞতা নির্মাণ। এটাই বলছিলাম যে এক পুনর্নির্মাণ, এটা করতে পারেন আমরা পুনর্নির্মাণ বা নতুন জ্ঞান মানে পুনঃজ্ঞান নির্মাণ করতে পারেন, পয়েন্টটা ঠিক আছে। কি পূর্ব জ্ঞানের সঙ্গে, মানে আমি এটাই বলছি পূর্বের যে অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক করে বা রিলেটেড করে নতুন যে জ্ঞান বা অভিজ্ঞতা নির্মাণ করা, মানে পুনঃ অভিজ্ঞতা নির্মাণ বলে পয়েন্ট করতে পারেন। প্রথম পয়েন্ট করবেন যে সক্রিয়তা, দ্বিতীয় কে সক্রিয়তা, শিক্ষার্থী সক্রিয় থাকবে। 2 নম্বর পয়েন্ট করবেন নিষ্ক্রিয়তা বলে। 3 নম্বর পয়েন্ট করবেন পুনঃ অভিজ্ঞতা বা পুনর্নির্মাণ বলে। 4 নম্বর, অধীত জ্ঞান শিক্ষার্থী বাস্তবে প্রয়োগ করতে পারে, মানে শিক্ষার্থীরা যে জ্ঞানগুলো অর্জন করেছেন সেই জ্ঞানগুলা কি করতে পারে, বাস্তবে সেগুলো প্রয়োগ করতে পারে। তাহলে এখানে লিখতে পারেন যে অধীত জ্ঞান বলে একটা পয়েন্ট করতে পারেন। দলগত জ্ঞানগত আলোচনা নির্মিতিবাদের সহায়ক। আমি একটু আগেই বলেছিলাম প্রকল্প গঠন 2 ভাগে ভাগ করা যায়, এককগত আর দলগত। প্রকল্প পদ্ধতিতে এই দলগতের মাধ্যমে কি যে শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করে সেটা ক্ষেত্রে এটা নির্মিতিবাদ বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দলের যে একটা জ্ঞান সেটা আলোচনা করাও নির্মিতিবাদের সহায়ক, মানে একে অপরের বিভিন্ন শিক্ষার্থী একে অপরের মধ্যে জ্ঞানের আদান প্রদান করবে বা জ্ঞানের বাস্তব প্রয়োগ ঘটাবে, এটাও কিন্তু নির্মিতিবাদের মূল অংশ বা সহায়ক। সমস্যা সমাধানের প্রক্রিয়া, এখানে কি করে শিক্ষার্থীরা তাদের যে পূর্বের অভিজ্ঞতার সঙ্গে কোনো একটা সমস্যা দেওয়া হলো, সেই সমস্যা পূর্বের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন জ্ঞান আহরণের মাধ্যমে কি করে সমস্যা সমাধান করে থাকেন। এখানে কি
এই নির্মিতিবাদের মাধ্যমে কি প্রবলেম সলভিং যে মেথড আছে সেই প্রবলেম সলভিং মেথডের মাধ্যমে এর সমস্যা সমাধান করা হয়, তাই একে বলা হচ্ছে সমস্যা সমাধানের প্রক্রিয়া। নেক্সট, বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে অনুবন্ধ স্থাপনের ক্ষমতা। অনুবন্ধ মানে সংযোগ স্থাপনের ক্ষমতা। বিভিন্ন অভিজ্ঞতা মানে শিক্ষার্থীরা বিভিন্ন বাস্তবে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষমতা। এবার দেখুন নির্মিতিবাদের, তাহলে আমি আরেকবার নির্মিতিবাদের পয়েন্টগুলো একটু আপনাদের বৈশিষ্ট্যের পয়েন্টগুলো কী কী হবে বলে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট হবে সক্রিয়তা, দ্বিতীয় পয়েন্ট হবে নিষ্ক্রিয়তা, তৃতীয় পয়েন্ট হবে জ্ঞান বা অভিজ্ঞতা নির্মাণ, পুনঃ অভিজ্ঞতা বা পুনঃ জ্ঞান নির্মাণ, উদিত জ্ঞান নির্মাণ, দলগত জ্ঞানগত আলোচনা। এই পুরোটা লিখতে পারে সমস্যা সমাধান প্রক্রিয়া, আর অনুবন্ধ স্থাপন ক্ষমতা, অনুবন্ধ স্থাপন বলে লিখতে পারেন। তাহলে এই কটা আপনারা পয়েন্ট করবেন, এই পয়েন্টের মাধ্যমে এগুলো আলোচনা করবেন। এবার আসা যাক ভাষা শিখনে নির্মিতিবাদ। এবার দেখুন ভাষা শিখনে নির্মিতিবাদ কি বলা হচ্ছে, নতুন ভাষা সম্পর্কিত প্রকল্পের পরিকল্পনা ও প্রয়োগ। ভাষা শিখনে আমি একটু আগে নির্মিতিবাদ টোটাল বৈশিষ্ট্য নীতি থিওরিটা বললাম। এবার ভাষা আপনারা যে ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে নির্মিতিবাদটা কী দরকার সেইটা আপনাদের কিন্তু জানতে হবে। তাহলে ভাষা শিখনে নির্মিতিবাদ কি, নতুন ভাষা সম্পর্কিত যে প্রকল্পের পরিকল্পনা প্রয়োগ করা, ভূমিকায়ন, বহুমুখী শিখন পরিবেশ, পরিস্থিতি এবং বিষয় নির্ভর, মৌলিক উপস্থাপন, আলোচনা ও বিতর্ক, পারস্পরিক প্রতিক্রিয়া, বাস্তব জীবনের উদাহরণ, সৃজনশীল স্বশিক্ষণ, এত। এবার দেখেন নতুন ভাষা সম্পর্কিত প্রকল্পের পরিকল্পনা প্রয়োগ মানে ধরেন কোনো একটা ভাষা নিয়ে আপনি অ্যানালাইসিস করছেন, তা এবার সেই ভাষাটার উপর নতুন একটা ভাষার উপর পরিকল্পনা করছেন যে কি এই ভাষার কি বৈশিষ্ট্য, কিভাবে এই ভাষা এলো, সেই প্রজেক্টটা গ্রহণ করলেন, সেটার মাধ্যমে এটা করা যায়। সেটার ক্ষেত্রে এই নির্মিতিবাদ বিরাট একটা গুরুত্বপূর্ণ। ভূমিকায়ন, অর্থাৎ ভূমিকায়ন মানে সিমুলেশন, যে কিভাবে এটাকে কি কোন পদ্ধতিতে এই ভাষাটা শিখবেন সেইটা এই মূল আলোচ্য বিষয়। বহুমুখী শিখন পরিবেশ, বহুমুখী শিখন পরিবেশ কি, এর মাধ্যমে বিভিন্ন রকম শিখন পরিবেশ তৈরি হয়, পরিস্থিতি এবং বিষয় নির্ভর। ভাষা শিখনটা ক্ষেত্রে এই নির্মিতিবাদটা অনেক সময় ভাষা শেখানোর ক্ষেত্রে পরিস্থিতি আর বিষয়ের উপর নির্ভর করে। মৌলিক উপস্থাপনা আর কি, নির্মিতিবাদ এই যে বিষয়টাকে যখন উপস্থাপনা করা হবে সেটা মৌলিক মানে সৃজনশীলতা বা ডুপ্লিকেট না, কপি হবে না, এখানে মৌলিক মানে সক্রিয়তা থাকবে, ঠিক আছে, মৌলিকত্ব থাকবে, ঠিক আছে। আলোচনা ও বিতর্ক, এই ভাষা শেখানো এই নির্মিতিবাদের মাধ্যমে কি আলোচনা, কোনো বিষয় পূর্বের কোনো অভিজ্ঞতার সঙ্গে কোনো একটা বিষয় সম্পর্কে আলোচনা বা বিতর্ক করা যেতে পারে। পারস্পরিক প্রতিক্রিয়া, এর মাধ্যমে পারস্পরিক প্রতিক্রিয়া দেখা যায়। বাস্তব জীবনে উদাহরণ, আর কি নির্মিতিবাদের মাধ্যমে কি বাস্তব জীবনে উদাহরণটা, বাস্তব জীবনে যে কি উদাহরণ সেটা বাস্তব জীবনে ধরেন কোনো একটা উদাহরণ, সে সমাজেরই হতে পারে বা যে কোনো একটা উদাহরণ দিয়ে আপনি এই বিষয়টা সামগ্রিকভাবে বুঝতে পারবেন। সৃজনশীল, কারণ এখানে কি নির্মিতিবাদের মাধ্যমে কোনো কিছু সৃষ্টি করতে পারবেন, সেই সৃষ্টি পূর্ব অভিজ্ঞতার সঙ্গে পুনর্নির্মাণ করে নতুন কিছু একটা সৃষ্টি করা। স্বশিখন, এখানে নির্মিতিবাদের যেসব প্রবক্তারা আছে তারা নিজেরা মানে কি নিজেরাই কি শিখে নিজেরাই নতুন কিছু আবিষ্কার করতে পারে, তাই এখানে বলা হয়েছে এটা শিক্ষার্থী কেন্দ্রিক। নেক্সট আসা যাক
এবার নিমিতিবাদের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষকের ভূমিকা। নিমিতিবাদটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? আসার মতো আছে মনে হচ্ছে। এবার নির্মিতিবাদের শিক্ষার্থীর ভূমিকা দেখেন। নির্মিতিবাদের শিক্ষার্থীর ভূমিকা কি বলছি, কবিতা, ছোট গল্প, ছোট নাটক, পত্র রচনা প্রভৃতি সৃজনশীল নতুন কাজ। একটু আগে বলছিলাম যে সৃজনশীল কথাটা কি, নির্মিতিবাদের মাধ্যমে কী হচ্ছে, কবিতা, কোনো একটা ধরুন নতুন কবিতা লিখলেন, বা কোনো একটা ছোটো গল্প লিখলেন, কোনো একটা ছোটো নাটক লিখলেন, বা পত্র রচনা করলেন, এগুলো কিন্তু সৃজনশীল নতুন কাজ। তাহলে এগুলো কি শিক্ষার্থী করতে পারে নির্মিতিবাদের মানে নতুন একটা কবিতা লিখতে পারেন, বা আপনার মনের মতো ছোটো গল্প, অনেকজন লিখে কবিতা লিখে, অনেকজন ছোটো গল্প লিখে, ছোটো নাটক লিখে, পত্র রচনা, প্রবন্ধ লিখে, বিভিন্ন রকম নতুন কিছু সৃষ্টিশীলতার কাজই এই নির্মিতিবাদের মাধ্যমে হয়। তাই একে বলা হচ্ছে সৃজনশীল। নেক্সট দেখেন, পরিচিত কবিতা বা গল্পের নতুনভাবে শুরু অথবা শেষ করা, বিকল্প নামকরণের ক্ষমতা। এই নির্মিতিবাদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে কোনো একটা গল্প পড়লো, ধরেন পাঠ্য বইয়ে কোনো একটা গল্প পড়লো, এবার সেই গল্পটা ধরেন সেই গল্পটার নাম একটা দেওয়া আছে, সেই গল্পটার নাম পরিবর্তন করে নিজস্ব সৃজনশীলতায় অন্য একটা বিকল্প নাম দেওয়াটা, এটাও কিন্তু নির্মিতিবাদের গুরুত্বপূর্ণ অংশ। ভাষা ক্রিয়া তৈরি করা, এখানে কি ভাষার ক্রিয়া তৈরি করে, এখানে ভাষার যে বিভিন্ন খেল, ভাষার যে বিভিন্ন দিক, ভাষার বিভিন্ন পার্ট নিয়ে একটা ক্রীড়া বা খেলা তৈরি করে, মানে ভাষা খেলা তৈরি করে, ঠিক আছে? ভাষা খেলা তৈরি করা বলতে বোঝাচ্ছি, ভাষার একটা অনেক আছে না, রাঢ়ী ভাষা, বঙ্গালী ভাষা, বরেন্দ্রী, 5টা উপভাষা আছে, 5টা উপভাষা নিয়ে আপনি একটা খেল তৈরি করলেন, ঠিক আছে? এমনভাবে যেটা যে এমনভাবে তৈরি করলেন সামগ্রিকভাবে রূপরেখাটা, যাতে নতুন কিছু নির্মাণ ঘটে। তারপরে দেখেন সাহিত্যানুশীলন, বিভিন্ন কর্মসূচিতে অংশ, মানে সাহিত্যের বিভিন্ন রকম যে ওয়ার্কশপ হয়, সেমিনার হয়, বিভিন্ন রকম যে কর্মসূচিতে সেগুলো অংশগ্রহণ করে নতুন কিছু নির্মাণ করেছেন, সেই সম্পর্কে আপনি আলোচনা বা বক্তৃতা দেওয়া, এটাও কিন্তু নির্মিতিবাদের বড় অংশ। নেক্সট দেখেন, নির্মিতিবাদের শিক্ষকের ভূমিকা। শিক্ষকের ভূমিকা দেখেন, এখানে কি দেখেন শিক্ষকের ভূমিকা, এর আগে বললাম নির্মিতিবাদের শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষকের ভূমিকা কী আছে দেখা যাক। এখানে আমি আগেই বলেছিলাম যে শিক্ষক এখানে নিষ্ক্রিয় হিসেবে থাকে, কিন্তু আমি বলেছিলাম নিষ্ক্রিয় হিসেবে থাকবে, কিন্তু শিক্ষক তুলনামূলকভাবে, মানে আংশিকভাবে শিক্ষক নিষ্ক্রিয় হবে, একবারেই যে নিষ্ক্রিয় হয়ে যাবে তা হবে না, থাকবে, শিক্ষক থাকবে, শিক্ষক ছাড়া কোন কিছু হবে, শিক্ষক তো লাগবে। তাহলে এখানে বলেছিলাম যে শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকবে আর শিক্ষক কি সক্রিয় হিসাবে থাকবে। তাহলে এখানে বলতে চাইছি যেটা আপনাদের, যে নির্মিতিবাদের শিক্ষকের ভূমিকা বলতে কি, এখানে মানে শিক্ষার্থী ডিঅ্যাক্টিভ থাকবে, কিন্তু শিক্ষার্থী অ্যাক্টিভ থাকবে, কিন্তু শিক্ষক ডিঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? কিন্তু শিক্ষককে সহায়তা বা হেল্পার হিসাবে রোল পালন করতে হবে। কি সেই রোল দেখা যাক। দেখেন শিক্ষার্থী জ্ঞান নির্মাণের সহায়তা, আমি এটাই বলছিলাম যে প্রথম পয়েন্ট যেটা ওই জ্ঞান নির্মাণের সহায়তা। তাহলে শিক্ষার্থী যে জ্ঞান নির্মাণ, যে নতুন একটা জিনিস কোনো কিছু আবিষ্কার করছে বা কোনো কিছু সৃজনশীলতা করছে, ধরেন সেইখানে কোনো রকমভাবে হিন্ডার্স বা প্রতিবন্ধকতার সৃষ্টি হলো, এবার কিছু একটা জিনিস করছে, কিছুতেই সেটা সে মিলাইতে পারছে না, বা কিছুতেই সেই জিনিসটা আর সে সলভ করতে হচ্ছে, তখন কি করবে শিক্ষার্থী, সেই শেষ প্রান্তে শিক্ষার্থীকে সাহায্য করার জন্য শিক্ষক তাকে কিছু জ্ঞান প্রদান করবে বা কিছু সহায়তা করবে, যার ফলে সেই সমস্যাটা সে সমাধান করতে পারে, বা ঠিক আছে? এই জন্যই বলা যায় জ্ঞান নির্মাণের সহায়তা, মানে শিক্ষার্থী যে জ্ঞানটা নির্মাণ করতে চাইছে সেইটাতে শিক্ষক সহায়তা করবে। 2 নম্বর দেখেন, শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতাকে যথাযথভাবে নতুন জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত করার পরিকল্পনা। কি শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতাকে, শিক্ষার্থীর যে পূর্ব অভিজ্ঞতা আছে সেটাকে যথাযথভাবে নতুন জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত করার পরিকল্পনা। শিক্ষার্থী যা পূর্বে যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে সেইখানে ক্ষেত্রে নতুন যে জ্ঞান, মানে ধরেন পূর্ব কোনো একটা অভিজ্ঞতা হয়েছে, এবার শিক্ষক কী করবে,
নতুন একটা জ্ঞান, মানে অন্য একটা নতুন জ্ঞানের সঙ্গে তাকে সম্পর্কযোগ করবে। ঠিক আছে, যে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সে যে জিনিসটা অর্জন করেছে আগে, তার সঙ্গে যে নতুন একটা কিছু একটা বললো এবং সেই কাজটা দেওয়া হলো, সেই কাজটার মাধ্যমে কি সে সাযুজ্য আছে কি বা মিল আছে কি, সেটা শিক্ষার্থীকে দেখতে হবে এবং সেক্ষেত্রে শিক্ষক সাহায্য করবে। তারপরে বিষয়কে সঠিকভাবে উপস্থাপিত করে। আবার কি, শিক্ষার্থীরা কোনো একটা বিষয় মানে পূর্বে প্রিপারেশন নিয়েছে, এবার সেই বিষয়টি কীভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে, সেই ব্যাপারে শিক্ষক সাহায্য করবে। শিক্ষার্থীদের উপযুক্ত তথ্য সরবরাহ করা, এটা কি, এটা বলতে চাইছি যে কি, ধরেন উপযুক্ত তথ্য বলতে মানে শিক্ষার্থী কাছে ধরেন কোনো একটা বিষয় নিয়ে শিক্ষার্থী ভেবেছে নতুন কিছু নির্মাণ করবে, সেক্ষেত্রে এবার সেক্ষেত্রে কি শিক্ষার্থীর প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কি, শিক্ষার্থী ঠিক মতোভাবে সেই বিষয়টি সম্পর্কে তথ্য জোগাড় করতে পারেনি, ইনফরমেশন কালেক্ট করতে পারেনি, কিন্তু তখন শিক্ষক কী করবে, তাকে সেই তথ্য দিয়ে হেল্প করবে, ঠিক আছে, বা তথ্য সরবরাহ দিয়ে তাকে হেল্প করবে, যাতে শিক্ষার্থী সেই কাজটা উদ্ধার করতে পারে। তাহলে এখানে কি তথ্য সরবরাহের ক্ষেত্রে শিক্ষার্থীদের তথ্য সরবরাহের ক্ষেত্রে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাস্ট, তথ্যের অতিরিক্ত সমস্যা সমাধানে সাহায্য করা। কি বলেছ, এখানে শিক্ষার্থীকে তথ্য তো দেওয়া হলো, এবার তথ্য দিয়েও যখন দেখা যাচ্ছে শিক্ষার্থী সমস্যার সমাধান করতে পারছে না, তখন কি করবে, কোন জায়গায় তার ফল্ট আছে, কোন জায়গায় তার অসুবিধা আছে বা ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো তিনি দেখবেন এবং সেই সমস্যাটা যাতে সমাধান হয় তার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবেন। নেক্সট দেখেন, জ্ঞান ও অভিজ্ঞতার সঞ্চালনায় সহায়তা করা, অর্থাৎ শিক্ষার্থী যে জ্ঞান বা যে অভিজ্ঞতা অর্জন করেছেন যাতে তার সেটা অ্যাক্টিভিটি থাকে, সেক্ষেত্রে সহায়তা পালন করে শিক্ষক। তো এই হলো নির্মিতিবাদের শিক্ষক শিক্ষার্থীর ভূমিকা। এবার দেখেন, তাহলে এই হলো মোটামুটি নির্মিতিবাদ। তাহলে নির্মিতিবাদ সম্বন্ধে এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। আবার নির্মিতিবাদ সম্বন্ধে পরীক্ষা তাহলে প্রশ্নটা কেমন আসবে একটু বলে দিই আমাদের। দেখেন প্রশ্নগুলো কেমন আসবে আমি সেটা বলছি। প্রশ্নটা এরকম হতে পারে যে ভাষা শিখনের ক্ষেত্রে পরীক্ষায় বলি, যদি আসে পরীক্ষায় ভাষা শিখনের ক্ষেত্রে নির্মিতিবাদের তত্ত্ব আলোচনা করো 5 নম্বরে, ঠিক আছে। এবার প্রত্যেকটা সব কিছু লিখবেন, যে নীতি বৈশিষ্ট্য, তারপরে ভাষা শিখনের প্রভাব, শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষক ভূমিকা, এত হিজি ভিজি যা আছে সব লেখার দরকার নেই। পরীক্ষা যদি আসে ভাষা শিখনের ক্ষেত্রে নির্মিতিবাদের তত্ত্ব আলোচনা করো, সেখানে নির্মিতিবাদের জিনিসটা কি সেটা লিখবেন, নীতি 4টে দেবেন, বৈশিষ্ট্য 4টে দেবেন, দিয়ে ভাষা শিখনের নির্মিতিবাদের প্রভাব বলে আর কিচ্ছু লিখবেন না। শিক্ষার্থী ভূমিকা, শিক্ষকের ভূমিকা ওসব লেখার দরকার নেই। যদি আসে শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষকের ভূমিকা, সেক্ষেত্রে আলাদাভাবে ওটাই লিখতে পারেন, কিন্তু বুঝতে পেরেছেন, কারণ এখানে পরীক্ষায় ওয়ার্ড লিমিটের কথা বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে নির্মিতিবাদ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় আসতে পারে নির্মিতিবাদ তত্ত্বটা কী, 2 নম্বরে আসতে পারে। পরীক্ষায় 2টি নীতি লিখো, 2টি বৈশিষ্ট্য লিখো, বা নির্মিতিবাদ পরীক্ষা আসতে পারে যে ভাষা শেখানোর ক্ষেত্রে নির্মিতিবাদের প্রভাব আলোচনা করো বা ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। সেক্ষেত্রে সামগ্রিক থিওরিটাই লিখতে হবে, কিন্তু ওই শিক্ষার্থী ভূমিকা, শিক্ষক ভূমিকা ওটা লেখার দরকার নেই, ঠিক আছে। তাই এটা আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন। তাহলে নির্মিতিবাদ তত্ত্বটা কি একটু বলে দিই আরেকবার। নির্মিতিবাদ তত্ত্ব হলো যেখানে শিক্ষার্থী সক্রিয় থাকবে, শিক্ষকের ভূমিকা প্রায় আংশিকভাবে থাকে, আর শিক্ষার্থী তাদের নিজের ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতার মাধ্যমে কী করবে, জ্ঞানের পুনর্নির্মাণ করবে। এটাই হলো নির্মিতিবাদ তত্ত্ব। নির্মিতিবাদের তাহলে নীতিগুলো কী বলেছিলাম সেগুলো জানবেন, বৈশিষ্ট্য কী বলেছিলাম সেগুলো ভালো করে মনে রাখবেন। নির্মিতিবাদের নীতি মিনিমাম 6টা মতো মুখস্থ করবেন, 6টা মতো পয়েন্ট করবেন। আর বৈশিষ্ট্য নীতি পড়লে বৈশিষ্ট্য হয়ে যাবে, তাই বৈশিষ্ট্য নীতি আলাদা করে পড়াতে হবে। নীতিটা পড়বেন সেটাই বৈশিষ্ট্য হয়ে যাবে। এটা
আর ভাষা শিক্ষণের নির্মিতিবাদটা আপনাদের পড়তে হবে, ওটা খুব ভালো করে ওটা পড়বেন। আর শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষকের ভূমিকা, যদি নীতি পড়ে থাকেন শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষকের ভূমিকাও হয়ে যাবে। ঠিক আছে, তাই এইগুলা প্রত্যেকটা জিনিস যে যে আমি পার্ট ওয়াইজ বললাম, এই প্রত্যেকটা জিনিস আপনাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, নির্মিতিবাদের এই সামগ্রিক থিওরিটা আশা করি আপনারা বুঝেছেন কী বলতে চেয়েছি এবং কীভাবে বললাম, এইভাবে পড়বেন। স্টেপ ওয়াইজ পড়বেন। প্রথমে নির্মিতিবাদ তত্ত্ব পড়বেন, নীতি বৈশিষ্ট্য, যে কোনো দুটোর মধ্যে নীতিটা পড়বেন, তাহলে বৈশিষ্ট্য হয়ে যাবে। আর ভাষা শিক্ষণের ক্ষেত্রে নির্মিতিবাদের প্রভাবটা পড়বেন, আর শিক্ষার্থী ভূমিকা, শিক্ষক ভূমিকা, এই জিনিসটা পড়বেন। প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করা আছে, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখেন। যাদের পড়তে ভালো লাগছে না তাদের বলবো ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে সামগ্রিক আলোচনাটা বুঝতে পারবেন এবং আপনাদের মাথার মধ্যে মেমোরাইজও হবে, তাতে পরীক্ষার সময় খুব একটা হ্যাম্পারিং হবে না। তাই ভালো করে ভিডিওগুলো দেখেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।